আসছে দেখা যাক কেমন জিরো ভিউ। হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের সাধারণ গণিত, যেটা গণিত বিষয়ের উপপাদ্য 35-36 নিয়ে আলোচনা করব। যদি সময় পাওয়া যায় তাহলে আরো সামনে যাব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা উপপাদ্য 33-34 পড়েছিলাম। আশা করি সবাই পড়েছো, লিখেছো, সাথে সাথে পড়ে লিখে নিবা, তাহলে পারবা, পরে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? তো আজকে আমরা উপপাদ্য 35 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 35। তো আমি বলেছিলাম গত ক্লাসে যে যখন আমরা উপপাদ্য পড়ব তখন সাধারণ নির্বাচন ভালো করে পড়ে প্রয়োজনে সাধারণ নির্বাচনটা মুখস্থ করে ফেলবা, এবং এখান থেকে পড়ে কি দেওয়া আছে এবং কি চেয়েছে, কি প্রমাণ করতে হবে, এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে যে উপপাদ্য 35 সাধারণ নির্বাচন হলো দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে, যেমন ধরো আমি একটু আগে বুঝিয়ে নিই। যেমন ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটি ত্রিভুজ সদৃশকোণী মানে কি? এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ দুটো কিন্তু সমান না, বড় ছোট হতে পারে, কিন্তু কোণগুলো সমান। কোণগুলো সমান হইলে এটাকে বলা হয় সদৃশকোণী। দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, ধরো এটার নাম যদি দিলাম আমি এবিসি, এটার নাম হলো পিকিউআর, মনে করো, এটা বোঝাচ্ছি, এটা লেখা দরকার নাই তোমাদের। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে ধরো তাদের ক্ষেত্রফলের অনুপাত, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা এবিসি লিখলি ত্রিভুজ মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বোঝায়। তাদের ক্ষেত্রফলের অনুপাত মানে ভাগফল, ত্রিভুজ পিকিউআর, ঠিক আছে? অর্থাৎ দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত যে কোনো দুইটি অনুরূপ বাহু ধরো এখানে বিসি, এটার অনুরূপ হবে এখানে কিউআর, অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এই যে বিসি বাই কিউআর, এটা না, কিন্তু বিসি স্কয়ার ডিভাইড বাই কিউআর স্কয়ার। অথবা কেউ যদি এবি কে অনুরূপ বাহু নাও তাহলে এখানে নিতে হবে পিকিউ, আর কেউ যদি এসি কে অনুরূপ বাহু নাও তাহলে এখানে নিতে হবে পিআর। অর্থাৎ যে কোনো দুইটি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। আমরা অনুপাত কিন্তু এইভাবে উপর নিচে লেখা যায়, আবার ইস্টু দিয়েও লেখা যায়। যেমন কেউ যদি লেখে এবিসি ইস্টু ত্রিভুজ পিকিউআর, এইভাবে লিখলেও কিন্তু হবে, এইভাবে লিখলেও হবে, ঠিক আছে? তাহলে অনুরূপ বাহু বিসি আর এখানে কিউআর ধরে আমি নিলাম। তুমি যদি এবি আর এসি পিকিউ নাও, এবি আর পিকিউ যদি নাও তাহলে এই দুটো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান লিখবা। কেউ যদি এখানে এসি নেয় তাহলে অনুরূপ বাহু নিতে হবে এখানে পিআর, ঠিক আছে? তাহলে প্রশ্নটা হলো কি, যদি দুইটি ত্রিভুজ সদৃশকোণী হয়, অর্থাৎ ত্রিভুজ দুটির কোণগুলো যদি সমান হয়, তাহলে এদের যে কোনো দুইটি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে এদের ক্ষেত্রফলের অনুপাতটা, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন আমরা এই প্রমাণে চলে যাই, দেখি জ্যামিতিতে। প্রথমে তোমরা দুইটা ত্রিভুজ আঁকবা। দেখো একই রকম করে বড় ছোট হোক। ধরো ত্রিভুজের নাম দিলাম এ বি সি, এটা হলো ডি ই এফ। মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সদৃশ মানে এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের সমান, ঠিক আছে? দেখো বিশেষ নির্বাচন, তোমরা সব সময়, অনেক সময় যদি লেখা অস্পষ্ট মনে হয়, বইটা সামনে রাখবা, ঠিক আছে? বইটা সামনে রেখে তোমরা তাহলে এটা প্রমাণটা বুঝতে চেষ্টা করবা, তাহলে দেখবা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, এবং এদের দুইটি অনুরূপ বাহু
বিসি এবং ইএফ। দেখো এখানে যদি আমি বিসি নেই তাহলে বিসি এর অনুরূপ হবে এখানে ইএফ। কেউ যদি এখানে এবি নেয় তাহলে অনুরূপ হবে এখানে ডি। কেউ যদি এসি নেয় তাহলে অনুরূপ হবে এখানে ডিএফ। ঠিক আছে, তাহলে মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ, এই ত্রিভুজ ডিএফ সদৃশ। এটা কোশ্চেনে বলে দিছে ত্রিভুজ দুটো সদৃশ লিখছে। আচ্ছা, পেজ নাম্বার হলো 275। ঠিক আছে, 275 পৃষ্ঠা। তোমরা গত দিন পড়ছো না উপাদ্য 34, তারপরটাই তো 35। ঠিক আছে, 275 পৃষ্ঠা। দেখো তোমরা আগে রেডি করে রাখবা, পড়া শুরু করার আগে বই খাতা রেডি করে রাখলে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ এবং এদের দুটি অনুরূপ বাহু বিসি এবং ইএফ। ঠিক আছে, তো এখন আমাদের প্রমাণ করতে বলছি কি, দেখো প্রমাণ করতে হবে যে বলছি কি তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি লেখা মানে হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজ এবিসি লেখা মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইসটু ত্রিভুজ ডিএফ। ঠিক আছে, এদের ক্ষেত্রফল অনুপাত যে কোনো দুইটি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে অনুরূপ বাহু এখানে আমরা বিসি এবং ইএফ নিছি, এই জন্য বিসি এর বর্গ ইসটু ইএফ এর বর্গ। অর্থাৎ ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহু দুটির বর্গের অনুপাতের সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা হলো বিশিষ্ট নির্বাচন। তারপর আমরা এখানে একটা অঙ্কন আছে, দেখো অঙ্কন অঙ্কন অঙ্কনটা দেখো, এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকবো। এই যে সোজা সুজি তোমরা স্কেল দিয়ে এরকম দাগ দিয়ে দিলে হবে, লম্বটা যেন লম্বের মতই মনে হয়। ঠিক আছে, একটু এক মিনিট। অঙ্কন এ থেকে বিসি এর উপর আমরা একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম এ জি। ঠিক আছে, আবার ডি থেকে ইএফ এর উপর একটা লম্ব দেই, এটার নাম দিলাম ডিএইচ। ঠিক আছে, যেই নাম তো সাধারণত তুমি ওই নামে লিখবা, আমি বইয়ের নামটাই দিয়েছি। তাহলে কি আঁকছি আমরা, বিসি এবং ইএফ এর উপর যথাক্রমে এজি ও ডিএইচ লম্ব আঁকি। ঠিক আছে, এজি এবং এখানে এজি লম্ব আঁকলাম আর ওটা থেকে ডিএইচ লম্ব আঁকলাম। মনে করি এজি সমান এইচ এবং ডিএইচ সমান পি। অর্থাৎ এজি কে আমি এইচ ধরে নিলাম আর এটাকে আমরা পি ধরে নিলাম। তবে এজি কে এইচ আর ডিএইচ কে পি না ধরলে হয়, তুমি যদি এজি কে এজি রেখে দাও, ডিএইচ কে ডিএইচ রেখে দাও, তাও হবে। আচ্ছা, এজি কে আমরা ধরে নিলাম এইচ এবং ডিএইচ কে ধরে নিলাম পি। তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্কন শেষ হয়ে গেল। তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করি। অঙ্কন তো এখন সহজ একটা জিনিস, এই যে বিসি এর উপর এজি লম্ব আঁকলাম আর ইএফ এর উপর আমরা ডিএইচ লম্ব আঁকলাম। তো এজি কে আমরা ধরে নিলাম এইচ আর ডিএইচ কে ধরে নিলাম আমরা পি। জাস্ট অঙ্কন এতটুকুই। ঠিক আছে, এবার দেখো প্রমাণে দেখো, তাহলে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা সবাই জানো, যেটা সহজ একটা সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ এবিসি, এটা লিখলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি দেখো, হাফ ইনটু ভূমি কোনটা, এখানে নিচে যে ভূমি হলো বিসি, ভূমি ইনটু উচ্চতা কোনটা, এজি। এই দেখো এজি,
ঠিক আছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো হাফ ইনটু ভূমি বিসি, এটাকে তো আমরা কিছু ধরি নাই, ইনটু এজি, এজি কে আমরা কি ধরে নিছি, এইচ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, তদ্রূপ ওইটাও ত্রিভুজ ডিইএফ, ডিইএফ সমান হাফ ইনটু ভূমি হলো এখানে ইএফ ইনটু উচ্চতা, উচ্চতা হলো ডিএইচ। ঠিক আছে, তাহলে হাফ ইনটু ইএফ ইনটু ডিএইচ হলো পি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম। তা আমাদের তো প্রমাণ করতে বলছে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এই ক্ষেত্রফল দুটোর অনুপাত বের করে ফেলি আমরা। তাহলে দেখো, সুতরাং ত্রিভুজ এবিসি ডিভাইড বাই ত্রিভুজ ডিইএফ, এই যে অনুপাত, অনুপাত মানে হলো ভাগফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে ভাগ করে দিবা, তাহলে অনুপাত হয়ে গেল। তো এবিসি ডিভাইড বাই ডিএফ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলকে এই ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে দেখো, এটাকে এটা দ্বারা ভাগ করলে তাহলে এটা এই পাশে এই পাশের দ্বারা ভাগ হবে। এই পাশে উপরে হবে কি হাফ ইনটু বিসি ইনটু এইচ, আর নিচে হবে হাফ ইনটু ইএফ ইনটু পি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, বা ত্রিভুজ এবিসি ডিভাইড বাই ত্রিভুজ ডিইএফ সমান, এদিকে খেয়াল করো একটু, এই যে উপরে হাফ আছে নিচে হাফ আছে, হাফ হাফ কাটা। ঠিক আছে, হাফ হাফ বাদ দিলে এখানে কি থাকে, আলাদা করে যদি আমি লিখি বিসি, আর এখানে নিচে হলো ইএফ, ইএফ আর এটা গুণ এইচ বাই পি। ঠিক আছে, হাফ কাটা গেল, আর বিসি বাই ইএফ আলাদা লিখলাম, এইচ বাই পি কে আলাদা লিখলাম জাস্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আবার, এবার খেয়াল করে দিই, এই যে আমি ফোঁটা দিলাম, এই ত্রিভুজ একটা, আবার এখানে যে ফোঁটা দিলাম এটা আবার আলাদা একটা ত্রিভুজ। খেয়াল করো এই অংশটুকু শুধু, এইটা, এই ত্রিভুজটার নাম কি, এ বি জি। এই ত্রিভুজটা এই পাশেরটা বাম পাশের, আর এই পাশের ডান পাশটা বাদ দিলে এখানে ত্রিভুজটার নাম ডিইএইচ। এ বি জি এবং ডিএইচ, এই দুটো ত্রিভুজ নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আগে দেখো। ত্রিভুজ দেখো, আবার ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিইএইচ, এ বি জি ও ডিইএইচ, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি বলতে পারি, এই যে এটার বি কোণ আর এটার হলো ই কোণের সমান। বলতে পারি আমরা এ বি জি সমান ডিইএইচ। আচ্ছা এখন বলো দেখি, এই বি কোণ আর ই কোণ কেন সমান? বি কোণ আর ই কোণ কেন সমান হলো? কারণ প্রথমে বলা ছিল, দেখো বিশেষ নির্বাচনে, মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ, মানে কোশ্চেনই বলা ছিল ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ সদৃশ। তার মানে এবিসি ত্রিভুজের তিনটা কোণই আসলে 1 2 3, তিনটা কোণই ডিএফ ত্রিভুজের তিনটা কোণের সমান, অর্থাৎ দেওয়াই আছে এটা। এইজন্য আমরা বলতে পারি আসলে যে বি কোণ আর ই কোণ সমান, এইজন্য এবি জি কোণ আর ডিএফ কোণ সমান বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই এজিটা কি, এজিটা আমরা লম্ব এঁকেছিলাম, লম্ব যদি হয় তাহলে এই কোণটা কি, এ জি বি কোণ, এ জি বি কোণ, আর এখানে এটা লম্ব এঁকেছি এইজন্য এই কোণটা এক সমকোণ, ডিএইচ ই কোণ সমান ডিএইচ ই কোণ। এই দুটো সমান কারণ এক সমকোণ, এই প্রত্যেকটা কোণই হলো এক সমকোণ। আমরা লম্ব এঁকেছি, এটা লম্ব হওয়ার কারণে এই কোণটা এক সমকোণ, এটাও এক সমকোণ। তাহলে দেখো এই ত্রিভুজের দুইটা কোণ এই ডিইএইচ ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে গেছে। যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণের সমান হয়, আচ্ছা কি কমেন্টস ইয়া করছে,
ডিজিএইচ 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 কই পেল দেখি কি ডিজিএইচ লিখছে ডিএইচ ডিজিএইচ কত ডি ডিজিএইচ কেন জি তো এখানে ঠিক আছে ঠিক আছে ডিএইচই ডিজিএইচ না তো জি তো এই ত্রিভুজে তো ডিএইচই আর এখানে এজিবি এই যে এজিবি দেখো সমকোণ আর এই ত্রিভুজের বি কোণ মানে এবিজি আর এখানে ডিইএইচ দুইটা কোণ সমান কারণ এটা দেওয়া আছে প্রদত্ত আর এই কোণ দেখো এজিবি কোণ আবার ডিএইচই কোণ সমান প্রত্যেকই এক সমকোণ তাহলে দেখো এই ত্রিভুজের দুইটি কোণ এই ত্রিভুজের দুইটি কোণের সমান হয়ে গেছে দুইটা কোণ কোন ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণের সমান হলে ত্রিভুজটাকে সদৃশ বলতে পারি অর্থাৎ দুটি কোণ সমান হলে কোন ত্রিভুজের ওই কোণটাও সমান হয়ে যায় এই জন্য ওই কোণটা ইচ্ছা করলে একটু লিখতে পারো ওই কোণটা ইচ্ছা করলে একটু নাও লিখতে পারো না লিখলে হবে ঠিক আছে দুইটা কোণ সমান বলি আমরা সদৃশ বলতে পারি ঠিক আছে তারপর যদি কেউ লিখতে চাও সুতরাং বাকি কোণটা কি বিএজি কোণ সমান ইডিএইচ কোণ ইডিএইচ কোণ ঠিক আছে এই দুটো অটোমেটিক এমনি সমান হয়ে যাবে বাকিটা আর কেউ যদি এই লাইনটা না লিখো তাতে কোনো সমস্যা নাই তাহলে দেখো এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান হয়ে গেছে তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণ অথবা দুইটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণ অথবা দুইটি কোণের সমান হইলে আমরা ত্রিভুজ দুটাকে সদৃশ বলতে পারি এখানে কিন্তু খেয়াল করো সর্বসম না কিন্তু কোণ সমান হলে সর্বসম হবে না সর্বসম নাও হইতে পারে এইজন্য কোণ সমান হলে হয় সদৃশ অতএব ত্রিভুজ এবিজি ও ত্রিভুজ ডিইএইচ সদৃশ অথবা সদৃশ কোণই লিখতে হবে আচ্ছা তোমাদের আবার একটু বলে রাখি তোমরা যারা দেখতেছো এবিজি এবং ডিইএইচ সদৃশ তোমাদের বইয়ে কিন্তু এখানে একটু ভুল আছে বুঝছো বইয়ে কিন্তু এখানে লিখছে আমি একটু বইটা দেখি দেখো এবিসি এবং ডিইএফ লিখছে এখানে লিখছে এবিসি এবং ডিইএফ লিখছে বইয়ে ঠিক আছে এইজন্য তোমরা এখানে এটা লিখবে এবিজি এবং ডিইএইচ ঠিক আছে বইটা কিন্তু ভুল আছে খেয়াল করবে এই জায়গায় এবিসি এবং ডিইএফ লিখছে বইয়ে তোমরা লিখবা এবিজি ও ডিইএইচ সদৃশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এবিজি কোনটা এই পাশটা এই যেটা বাদ দিলে এই যে এবিজি ত্রিভুজ আর এই অংশে ডিইএইচ ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সদৃশ এই যে বাম পাশে যে দুইটা ত্রিভুজ আমি ফোঁটা দিলাম এই দুইটা ত্রিভুজ সদৃশ তো আমরা জানি এখানেই আমরা 32 নম্বর উপাদ্যে পড়েছিলাম যদি দুইটি ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে অনুরূপ বাহুগুলোর অনুপাত যেমন ধরো এবিজি আর ডিএইচ ত্রিভুজ অনুরূপ বাহু কোনটা এবির অনুরূপ বাহু কোনটা এবির অনুরূপ বাহু হলো ডি এজি এটার অনুরূপ বাহু কোনটা ডিএইচ আবার বিজি এটার অনুরূপ বাহু কোনটা ইএইচ ঠিক আছে তা দুইটা ত্রিভুজ সদৃশ হলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এটা আমরা জানি তো যেহেতু দুইটি ত্রিভুজ সদৃশ হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তাহলে আমরা লিখতে পারি দেখো এবি বাই বা প্রথমে এটা লেখো এজি বাই ডিএইচ এজি বাই ডিএইচ মানে কি এইচ বাই পি এইচ বাই পি মানে তো এইচ মানে তো এজি আর পি মানে তো ডিএইচ ঠিক আছে তাহলে আমরা আসলে লিখলাম এজি বাই ডিএইচ এটা সমান লিখতে পারি আমরা এবি তাহলে এই ত্রিভুজ থেকে এবি নিলাম তাহলে এই ত্রিভুজ যদি এবি হয় তো এবির অনুরূপ বাহু কোনটা হবে এখানে ডি এই যে এবি বাই ডি ঠিক আছে আসলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা এটা পাইলাম ঠিক আছে এবার খেয়াল করো দেখো প্রথমেই বলা ছিল আমাদের এবিসি এবং ডিএফ দুইটা ত্রিভুজ সদৃশ এবিসি আর ডিএফ মানে কি পুরো ত্রিভুজ না এবিসি আর ডিএফ দুইটা ত্রিভুজ সদৃশ ঠিক আছে তো দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এবিসি আর ডিএফ ত্রিভুজেরও কিন্তু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এবিসি এবং ডিএফ ত্রিভুজেরও কিন্তু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে আমরা যদি এই অংশটুকু না চিন্তা করি তাহলে পুরো ত্রিভুজটা নিয়ে যদি চিন্তা করি এবিসি আর এখানে ডিএফ ত্রিভুজ নিয়ে চিন্তা করি তাহলে এটা বাদ দিলাম ধরো এইচ বাই পি অংশটুকু আমি ঢেকে রাখলাম তাহলে দেখো এবিসি ত্রিভুজের এবি বাহু আর ডিএফ ত্রিভুজের ডি বাহু অনুপাত এটা কার সমান হবে
এবার এবিসি ত্রিভুজে যদি আমি বিসি বাহু নেই, বিসি, আর ডিএফ ত্রিভুজ, তাহলে কোন বাহু আসবে অনুরূপ? ইএফ, ইএফ। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি এবি বাই ডি বিসি বাই ইএফ এর সমান। ঠিক আছে, এই অংশটুকু কিন্তু আমরা পেয়েছি আসলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ থেকে, আর এই অংশটুকু পেয়েছি আসলে এবিজি আর ডিএইচ থেকে, এই অংশটুকু। ঠিক আছে, তাহলে এই অংশটুকু কি কোথা থেকে পেলাম? কারণ যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো h বাই p কার সমান? ab বাই bc এর সমান, ab বাই d এর সমান। আবার ab বাই d কার সমান? bc বাই ef এর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি h বাই p সমান bc বাই ef এর সমান। h বাই p কার সমান? bc বাই ef এর সমান। এইবারে খেয়াল করো, এবার আমরা এখানে আসি, এখানে আমরা মান বসাবো। সুতরাং এই যে এই লাইনটাতে দেখো পিছনে abc ডিভাইড বাই def, ত্রিভুজ abc ডিভাইড বাই ত্রিভুজ def সমান, প্রথমে কি আছে? bc বাই f, bc বাই ef গুণ, গুণ আছে কি? h বাই p, h বাই p মানে কি? এই যে দেখো h বাই p কার সমান? h বাই p ও কিন্তু bc বাই ef এর সমান। তো h বাই p, এই যে এটা h বাই p এর জায়গায় আমি bc বাই ef বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই দুটো যদি আমরা গুণ করি, পড়ে গেল, এই দুটো যদি আমরা গুণ করি, এই যে bc উপরে উপরে bc আর bc গুণ করলে কি হবে? bc স্কয়ার, ef ef গুণ করলে কি হবে? ef স্কয়ার। তাহলে আমরা বলতে পারি সুতরাং bc স্কয়ার আর নিচে হলো ef স্কয়ার। ঠিক আছে, তাহলে সুতরাং ত্রিভুজ abc ত্রিভুজ def এভাবেও লিখতে পারো, কেউ ইচ্ছা করলে এখানেও প্রমাণিত দিয়ে দিতে পারো, সমান bc স্কয়ার ef স্কয়ার, প্রমাণিত। সবাই বুঝতে পেরেছো? এটা সহজ একটা জ্যামিতি। আচ্ছা, তাহলে প্রথমে প্রমাণটা আমি একটু রিভিউ করি। প্রথমে আসলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করবা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আবার ত্রিভুজ DF এর ক্ষেত্রফল বের করবা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো যেহেতু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করব আমি, তাহলে এই ত্রিভুজের মানে ABC ত্রিভুজের ক্ষেত্রফলকে DF ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবা। ভাগ করে দিও অমানিত অনুপাত হয়ে যাবে। তাহলে এই পাশও দেখো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দ্বারা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেলে এখানে শুধুমাত্র হাফ উপরে আছে, নিচেও হাফ আছে, হাফ হাফ কাটা গেল। তাহলে BC বাই F আর গুণ হলো H বাই P। ঠিক আছে, তো পরের অংশটুকু আমরা এই ছোট ত্রিভুজ বাম পাশে যে অংশ, এই বাম পাশে যে অংশ, স্টেপগুলো মনে রাখবা। প্রথমে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ DF এর ক্ষেত্রফল বের করলাম। ঠিক আছে, বের করে অনুপাত বের করলাম। পরের অংশটুকু হলো এই যে এই বাম পাশে যে ABG আর এখানে DEF, এই দুইটা ত্রিভুজকে তুমি সদৃশ দেখাবা। এই দুইটা ত্রিভুজকে সদৃশ দেখাতে গেলে কি করতে হবে? আমাদের দেখতে হবে এই দুইটা ত্রিভুজের কি কি সমান আছে, কোনগুলা কি কি সমান আছে। তাহলে দেখো ABG ত্রিভুজের B কোণ মানে ABG কোণ আর DF ত্রিভুজের DEH কোণ, ABG কোণ DEH কোণ সমান। আর এটা যেহেতু আমরা লম্ব এঁকেছিলাম, অঙ্কনে বলা আছে আমাদের, এটা দেখো AG এবং DH লম্ব আর কি, এই কারণে AGB কোণ এটা সমকোণ, বা DHE কোণ এটাও এক সমকোণ, দুইটা কোণ সমান। আর দুইটা কোণ সমান হলে অটোমেটিক বাকি কোণটা সমান হয়ে যায়। এইটা ইচ্ছা করলে কেউ এই লাইনটা না লিখলেও চলবে। তাহলে সমান যেহেতু কোণগুলো হয়েছে, তাহলে ত্রিভুজ ABG এবং ত্রিভুজ DEH সদৃশ। ঠিক আছে, আর সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু মানে এই যে AG ডিভাইড বাই DH, এই যে AG ডিভাইড বাই DH, কিন্তু AG আর DH লিখিনি আমি, একবার লিখে বলছি। AG মানে কি H আর DH মানে P, H বাই P কার সমান? AB বাই D এর সমান। এই যে AB যদি এখানে নেই, AB এর অনুরূপ বাহু হবে D, তো AB বাই D। আর এবার খেয়াল করো, এটা বাদ দিলে H বাই P যদি আমি বাদ দিয়ে ধরি, পুরো ত্রিভুজটা প্রথমেই বলা ছিল ABC এবং DEF সদৃশ।
এই জন্য এবিসি ত্রিভুজের এবি বাহু এখানে ডি বাহু অনুরূপ, এই জন্য এবি বাই ডি অনুপাত আর বিসি বাই ইএফ এই দুটো অনুপাতের সমান হবে। আবার এসি বাই ডিএফ এটা সমানও কিন্তু হবে, কিন্তু এসি আর ডিএফ আমাদের এখানে কাজে লাগবে না, এই জন্য আমরা এটা নিই নেই। ঠিক আছে, তাহলে এবি বাই ডি সমান বিসি বাই এফ, এটা কিন্তু এই দুটো অংশ কিন্তু পেয়েছি আমরা এই যে এবিসি এবং ডিএফ সদৃশ হওয়ার কারণে। এবিসি মানে সম্পূর্ণ ত্রিভুজটা আর এখানে সম্পূর্ণ ত্রিভুজটা সদৃশ হওয়ার কারণে এই অংশটুকু পেয়েছি। আর এই অংশটুকু পেয়েছি, প্রথম দুইটা পেয়েছি আসলে এবিজি আর ডিএস ত্রিভুজ থেকে। এতে করে এইচ বাই পি এবি বাই ডি সমান এবি বাই ডি আবার বিসি বাই ইএফ এর সমান, এই জন্য আমরা এইচ বাই পি সমান বিসি বাই ইএফ লিখতে পারি। তো এইচ বাই পি এর মান আসলে বিসি বাই ইএফ, এই যে দেখো এইচ বাই পি সমান কার বিসি বাই ইএফ। তো এইচ বাই পি এর মান এখানে বসিয়ে দিলাম, এই যে আগে যে আমরা অনুপাত পেয়েছিলাম এবিসি বাই ডিএফ এবিসি বাই ডিএফ বিসি বাই এফ বিসি বাই এফ গুণ এইচ বাই পি। তো গুণ এইচ বাই পি এর মান হলো বিসি বাই এফ। তো বিসি আর বিসি গুণ করলে বিসি স্কয়ার, ইএফ আর ইএফ গুণ করলে ইএফ স্কয়ার। তো হয়ে গেছে, এখানেও প্রমাণ এখানেও লিখতে পারো ইচ্ছা করলে কেউ। তো অনুপাত ইসটু দিয়েও দিতে পারো, এবিসি ইসটু ডিএফ সমান বিসি স্কয়ার ইসটু ইএফ স্কয়ার, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা পরের উপাদ্যে চলে যাব। আচ্ছা, তাহলে পরের উপাদ্য হলো অধ্যায় 15। এটা কত গেল? উপাদ্য 35। তারপরে যাব আমরা উপাদ্য 36। 36 হলো, তোমরা দেখো বইয়ের 286 পৃষ্ঠা বের করো সবাই। 286 286 পেজ নাম্বার। আচ্ছা, এটা মুছে দেই। হলো 36, উপপাদ্য 36। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 286 286 বের করো সবাই। আচ্ছা, একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। মানে তোমাদের আগে একটু বুঝিয়ে নিই। দেখো, ধরো এটা একটা সমান্তরাল, দুইটা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল তো চিনো, সমান্তরাল মানে সমান যে তা না, অর্থাৎ দূরত্ব সবসময় সমান দূরত্ব বজায় রেখে যদি চলে তাহলে এদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন রেল লাইন কিন্তু ঘুরে গেলেও সমান্তরালই থাকে। ঠিক আছে, তো দুইটি সমান্তরাল সরলরেখা। এখানে ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি নাম দিলাম, ত্রিভুজটার নাম কি? এবিসি। ঠিক আছে, এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? এখানে বিসি। ঠিক আছে, আচ্ছা ধরো আরেকটা ত্রিভুজ আঁকি আমি, এটার নাম দিলাম ডি। তাহলে এখানে দেখো এবিসি ত্রিভুজের ভূমি বিসি, আবার ডিবিসি ত্রিভুজের ভূমি কোনটা? বিসি। তাহলে দুইটা ত্রিভুজ একই ভূমির উপর। ঠিক আছে, দুইটা ত্রিভুজের ভূমি কি একই, আবার দুইটা কিন্তু দেখো এই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। এই রেখা পার হয়ে উপরে যায়নি, এই দিক দিয়ে রেখা পার হয়ে নিচে আসে নাই, তার মানে সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এবিসি তার ভূমিও বিসি, ত্রিভুজ ডিবিসি এটার ভূমিও বিসি। তাহলে দুইটা ত্রিভুজ একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগল। যুগল মানে কি? যুগল মানে জোড়া, যুগল মানে কিন্তু জোড়া, এক জোড়া, দুইটা। যুগল মানে হলো দুইটা। এই যে দুইটা সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, যদি দুইটা ত্রিভুজ একই ভূমির উপর হয় এবং একই সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যে বা রেখা যুগলের মধ্যে হয় তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। শুধু এটা না, এরকম দেখো, যদি এটাকে আমি আরো বাড়াই দিকে আর এটার সাথে এটা যোগ করে দিই, এর যদি ই দেই, তাহলে দেখো ইবিসি ইবিসি এটার ভূমিও কিন্তু বিসি এবং এটাও এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে এবার। অর্থাৎ যতটা ত্রিভুজই হোক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে থাকলে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান হবে, সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। আর দুইটা হলে দুইটার ক্ষেত্রফল সমান হবে। তো আমাদের প্রশ্নটা হলো এরকম, একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত
ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ দুইটা ত্রিভুজ থাকবে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও কিন্তু অন্য জ্যামিতি করতে আবার এটা কাজে লাগে। তবে এটা এবার আমরা প্রমাণ করে দেখবো আর কি। দেখো আমরা কিভাবে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার জন্য প্রথমে তোমরা একটা সামান্তরিক আঁকবা। দেখো প্রথমে একটা সামান্তরিক কি করবা, ঠিক আছে? সামান্তরিক, সামান্তরিকের নাম দিলাম আমরা এ বি সি ডি। সামান্তরিক একে তোমরা কর্ণগুলো যোগ করে দিবা, দেখবা ত্রিভুজ পেয়ে যাবা। আবার এই কর্ণ যোগ করে দিবা, ঠিক আছে? সামান্তরিক আঁকো, একে কর্ণগুলো যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এখানে দেখো ত্রিভুজ, তোমরা এখন হাতে এঁকে ফেলো তাড়াতাড়ি করে, আর বাসায় যখন আঁকবা স্কেল দিয়ে অবশ্যই আঁকবা, সুন্দর করে কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি, সামান্তরিকের মধ্যে কর্ণটা যখন আমি যোগ করলাম, তাহলে খেয়াল করে দিকে এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের ভূমি এখানে বিসি, এ বি সি ত্রিভুজের ভূমি কি বিসি। আবার এদিকে খেয়াল করো ডি বি সি, ডি বি সি এটার ভূমি কোনটা বিসি। তাহলে দেখো এ বি সি ত্রিভুজ এটার ভূমিও বিসি, আবার ডি বি সি ত্রিভুজ এটার ভূমিও বিসি। তাহলে দুইটা ত্রিভুজ একই ভূমির উপর, ঠিক আছে? কারণ দুইটার ভূমি হলো বিসি, এই কারণে ত্রিভুজ দুটো একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগল। এই যে এডি এবং বিসি কিন্তু সমান্তরাল সরল রেখা, তাহলে এডি এবং বিসি দুইটা সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যে অবস্থিত। এই কারণে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে মনে করি বিশেষ নির্বাচন অঙ্কন আছে, একটু আমরা পরে লিখবো। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর উপর এবং দেখো ত্রিভুজ এবিসি এটার ভূমিও কিন্তু বিসি এবং ত্রিভুজ ডিবিসি এটার ভূমিও বিসি, এবং একই সমান্তরাল রেখা যুগল, যুগল মানে কি? যুগল মানে হলো জোড়া। একই সমান্তরাল রেখা যুগল, একই সমান্তরাল রেখা দুইটা, এই যে এডি আর বিসি সমান্তরাল রেখা যুগল বিসি ও এডি, বিসি ও এডি, এডি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? তাহলে দেখো ত্রিভুজ এবিসি এটার ভূমি বিসি, ত্রিভুজ ডিবিসি এটার ভূমিও বিসি। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল বিসি ও এডি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কন। এটা মধ্যে একটু লেখালেখি বেশি আর কি, লেখা লিটারেচারটা একটু। অঙ্কন বিসি রেখা, দেখো বিসি রেখার বি ও সি বিন্দুতে দুটো লম্ব আঁকবো, এদিকে একটা এদিকে একটা লম্ব। দেখো এই যে সি থেকে একটা লম্ব আঁকবো সোজা করে, আর বি থেকে একটা লম্ব আঁকবো এদিকে সোজা উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, তো বি থেকে যে লম্বটা আঁকছি এটা তো কাউকে সেট করে নাই। এটা যদি আমরা এই ডিএ বাহুটাকে সোজা এদিকে বর্ধিত করি, দেখো ডিএ বাহুটাকে বর্ধিত করি তাহলে সেট করে, আর এটা তো সরাসরি সেট করছে। তাহলে বি বিন্দুতে একটা লম্ব আঁকলাম, তোমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিবা। বিসি রেখার বিওসি বিন্দুতে, বিসি রেখার বিওসি বিন্দুতে বিই এবং সিএফ লম্ব আঁকি।
কোথায় লম্বটা আঁকছি? বিসি রেখার বিওসি বিন্দুতে, মানে বিসি রেখার উপর লম্বটা আঁকছি। বিসি রেখার বিওসি বিন্দুতে বি এবং সিএফ লম্ব আঁকি। তো বি কাকে ছেদ করছে? ডিএ বাহুর বর্ধিতাংশকে। আর সিএফ কাকে ছেদ করছে? শুধু ডিএ বাহুকে বা এডি বাহুকে, যেটাই বলো। ঠিক আছে, তাহলে লিখো বিসি রেখার বি ও সি বিন্দুতে, সি বিন্দুতে বি ও সিএফ লম্ব আঁকি। ঠিক আছে, লম্ব আঁকি যা বিসি রেখার বি ও সি বিন্দুতে বি এবং সিএফ, এখানে যথাক্রমে দিলে ভালো হয়। সি বিন্দুতে যথাক্রমে বি ও সিএফ লম্ব আঁকি যা ডিএ বাহু, দেখো বি কাকে ছেদ করছে? বি ছেদ করছে ডিএ বাহুর বর্ধিতাংশকে, যা ডিএ বাহুর বর্ধিতাংশকে ই বিন্দুতে এবং এডি বাহুকে বা ডিএ বাহুকে লিখলে হবে, এডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে অঙ্কনটা সহজেই তোমরা বুঝতে পারছো আশা করি। যে দেখো বিসি রেখার বি ও সি বিন্দুতে যথাক্রমে, মানে বি বিন্দুতে আঁকছি বি লম্ব আর সি বিন্দুতে আঁকছি সিএফ লম্ব। বি কাকে ছেদ করছে? বি ছেদ করছে ডিএ বাহুর বর্ধিতাংশকে। আর সিএফ কাকে ছেদ করছে? সিএফ বাহু ছেদ করছে ডাইরেক্ট এডি বাহুকে ছেদ করছে, এটা বর্ধিতাংশকে না। এই কথাটাই লিখলাম, বিসি রেখার বি ও সি বিন্দুতে যথাক্রমে বি ও সিএফ লম্ব আঁকি, যা ডিএ বাহু, ডিএ লেখছে এই দিক থেকে বাড়াইছে, তো সোজা এই দিকে এসে এই দিক বেড়ে গেছে, এই জন্য এটাকে ডিএ বলা হয়েছে। যা ডিএ বাহুর বর্ধিতাংশকে এই বিন্দুতে, এবং এই যে এডি বাহুকে বা ডিএ বাহুকে বললেও হবে, এবং এডি বাহুকে এ বিন্দুতে, যে এডি বাহুকে এ বিন্দুতে সেট করে। এই হলো অঙ্কন। এবার দেখো প্রমাণে দেখো অঙ্কন অনুসারে ই বি সি এফ এ ডি বাদ, ই বি সি এফ, খেয়াল করো কারণ বিটা কিন্তু একটা লম্ব আর সি এফ টাও একটা লম্ব। ঠিক আছে, সি এফ টাও কিন্তু লম্ব, তাহলে বি ই বি সি এফ কি হবে? ই বি সি এফ হলো একটা আয়তক্ষেত্র। যেহেতু দুইটা লম্ব সমকোণ, তাহলে দুইটা যদি সমকোণ হয় বাকিগুলোও সমকোণ হয়ে যাবে, এইজন্য ই বি সি এফ একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেট করে, এখানেও লিখতে পারো, অঙ্কনও লিখতে পারো। তাহলে লেখো সুতরাং দেওয়া লাগবে না, না দিলেও হবে। এখানে লিখবো তাহলে ই বি, অঙ্কনের মধ্যে লিখতে পারো, আবার কেউ অঙ্কনে না লিখলে হবে, এটা এখানে লিখতে হবে। তাহলে ই বি সিএফ একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এবার খেয়াল করো, ইবিসিএফ যদি আয়তক্ষেত্র হয়, এবার ইবিসিএফ আয়তক্ষেত্রের ভূমি কোনটা? বিসি। ইবিসিএফ আয়তক্ষেত্রের ভূমি হলো বিসি। এবার এবিসি ত্রিভুজ, ওই যে প্রথমে যে আমরা বলছিলাম এবিসি, খেয়াল করো এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? বিসি। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র ইবিসিএফ এটার ভূমিও বিসি, এবং ত্রিভুজ ক্ষেত্র এবিসি এটার ভূমিও বিসি। তাহলে একটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ ক্ষেত্র একই ভূমি বিসি এর উপর অবস্থিত। আচ্ছা, এবার দেখো আয়তক্ষেত্র ইবিসিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিসি, খেয়াল করো আয়তক্ষেত্র ইবিসিএফ এটার ভূমি বিসি, এবং ত্রিভুজ ক্ষেত্র এবিসি এটার ভূমি বিসি। তাহলে এই জন্য লিখলাম, যে কোনোটা আগে পরে লিখতে পারো। আয়তক্ষেত্র ইবিসিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিসি একই ভূমি বিসি এর উপর,
এবং আচ্ছা অর্থাৎ দুইটার ভূমি হলো একই, দুইটার ভূমি আয়তক্ষেত্রের ভূমিও বিসি, ত্রিভুজ ক্ষেত্রের ভূমিও বিসি, এবং ত্রিভুজ ক্ষেত্রটা আয়তক্ষেত্রটা দেখো দুইটাই একই সমান্তরাল রেখা যুগল, এই যে ইডি বা ইএফ যেটাই বলো এবং বিসি এই সমান্তরাল রেখা দুইটার মধ্যে অবস্থিত, আয়তক্ষেত্রটাও এবং ত্রিভুজ ক্ষেত্রটাও। ঠিক আছে, তাহলে একই ভূমি আয়তক্ষেত্র ইবিসিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিসি একই ভূমি বিসি এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল, রেখা যুগল কি কি বিসি ও ইডি, ইডি এর মধ্যে অবস্থিত অবস্থিত ওই যে আগের কথাটার মতোই, এই যে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, বিশেষ নির্বাচনে এই ধরনের একটা লেখা আমরা লিখেছিলাম। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, আয়তক্ষেত্র ইবিসিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এই যে এবিসি দুইটার ভূমি হলো বিসি, এইজন্য আমরা লিখলাম আয়তক্ষেত্র ইবিসিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিসি একই ভূমি বিসি এর উপর। ঠিক আছে, কারণ দুইটার ভূমি বিসি, দুইটাই বিসি এর উপর অবস্থিত এবং বিসি এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল, তো দুইটাই এই যে দেখো ইডি একটা রেখা আর বিসি একটা রেখা, দুইটা হলো সমান্তরাল, তো একই সমান্তরাল রেখা যুগল দুইটাই এই রেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই দুইটা সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত এরা। ঠিক আছে, তো এই জন্য বলেছে একই সমান্তরাল রেখা যুগল বিসি ও ইডি এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমাদের আরেকটা জানা আছে জ্যামিতি, যে দুইটি একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র, একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র যদি একই ভূমির উপর হয় এবং একই সমান্তরাল রেখা যুগল এই দুইটার মধ্যে থাকে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটা হবে আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে ত্রিভুজ ক্ষেত্রটা হবে কি আয়তক্ষেত্রের অর্ধেক। তার মানে তাইলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হাফ আয়তক্ষেত্র ইবিসিএফ, ইবিসিএফ। ঠিক আছে, যদি একটি আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ ক্ষেত্র একই ভূমির উপর হয় এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে থাকে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটা হবে আয়তক্ষেত্রের অর্ধেক। আবার উল্টা যদি বলি আয়তক্ষেত্রটা হবে ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। ঠিক আছে, আয়তক্ষেত্রটা হবে ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, আবার উল্টা বললে ত্রিভুজ ক্ষেত্রটা হবে আয়তক্ষেত্রের অর্ধেক। ঠিক আছে, আচ্ছা তাই এবার খেয়াল করো, অনুরূপভাবে বাকিটা আমরা লিখবো না, অনুরূপভাবে খেয়াল করো ডিবিসি, এই যে আমাদের ত্রিভুজ তো একটা কথা আমরা বলছি, এই যে একটা ত্রিভুজের কথা গেল, এবার বাকি আরেকটা ত্রিভুজ রয়ে গেল ডিবিসি। এই দেখো ডিবিসি এটার ভূমি কোনটা, এটাও বিসি, ডিবিসি ত্রিভুজের ভূমিও কিন্তু বিসি, আবার এই যে ইবিসিএফ আয়তক্ষেত্র এটার ভূমিও কিন্তু বিসি, তাহলে ডিবিসি ত্রিভুজটাও কিন্তু একই ভূমি বিসি এর উপর এবং আয়তক্ষেত্রটাও কিন্তু একই ভূমি বিসি এর উপর অবস্থিত। এই জন্য এই ডিবিসি ত্রিভুজটাও কিন্তু হবে আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ ক্ষেত্র ডিবিসি সমান হাফ আয়তক্ষেত্র ইবিসিএফ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি আয়তক্ষেত্র অর্ধেক, কেন? কারণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ভূমি বিসি, আবার আয়তক্ষেত্রের ভূমিটাও বিসি, দুইটা একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, এই কারণে ত্রিভুজ ক্ষেত্রটা আয়তক্ষেত্রের অর্ধেক। এটা আমরা এখানে বলে দিছি কথা এই জায়গা আছে, কিন্তু ডিবিসিটা হলো ওইটার মতোই পুরো লেখাতে, এইজন্য আমরা ওইটা একই জিনিস লিখব না, অনুরূপভাবে দিয়ে দিলাম। অনুরূপভাবে ত্রিভুজ ক্ষেত্র ডিবিসি, ডিবিসিটাও দেখো ডিবিসির ভূমিও বিসি, আয়তক্ষেত্র ইবিসিএফ এটার ভূমিও বিসি, তাহলে ডিবিসি ত্রিভুজ ক্ষেত্র এবং আয়তক্ষেত্র ইবিসিএফ একই ভূমি বিসি এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল বিসি এবং ইডি এর মধ্যে অবস্থিত। এইজন্য ওইটা আর বলতে হবে না, ওটা শুধু অনুরূপভাবে এবিসিটা আয়তক্ষেত্রে যেই কারণে অর্ধেক হয়েছে, ডিবিসিটাও একই কারণে, এই কারণে অনুরূপভাবে বলা হয়েছে, একই কারণে আয়তক্ষেত্র অর্ধেক। তাহলে এবার দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসিটা কার অর্ধেক, ইবিসিএফ আয়তক্ষেত্রের অর্ধেক, ডিবিসিটা কার অর্ধেক, এটাও
আয়তক্ষেত্র EBCF এর অর্ধেক। তাহলে দেখো এই ডান পাশের সমান, তাহলে বাম পাশটাও বাম পাশের সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC সমান ত্রিভুজ ক্ষেত্র DBC প্রমাণিত। ঠিক আছে, কারণ ডান পাশের সমান, তাহলে বাম পাশটাও বাম পাশের সমান হয়ে যাবে। কি সবাই বুঝতে পেরেছো? খুব সহজ একটা জ্যামিতি এখানে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের এখানে সময় যেহেতু আছে, তাহলে আমরা সামনে 35-36 করলাম, এবার দেখি আমরা 37 উপপাদ্য 37 পড়ব। ঠিক আছে, 37টা উপপাদ্য তোমরা দেখো পৃষ্ঠা 287 পৃষ্ঠায় পরেরটাই। এটা ছিল দুইটা ত্রিভুজ ক্ষেত্র ABC আর DBC একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দুটো সমান, আমরা প্রমাণ করছি। পরেরটা একই ধরনের, দেখো একটি ত্রিভুজ ক্ষেত্র এবং একটি সামান্তরিক ক্ষেত্র একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ ক্ষেত্রটা হবে সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক। দেখো এটা মুছে দিই আমরা। উপপাদ্য 37। আচ্ছা, পরেরটা এখানে 36 আর 37 এগুলো ভালো করে খেয়াল করো, কোনটাতে কি চেয়েছে, তা না হলে পরীক্ষায় আসলে তোমরা ধরতে পারবে না কোন উপাদ্যটা আসছে। এজন্য 37 নাম্বার হলো, 36 ছিল দুইটাই ত্রিভুজ ক্ষেত্র, আর 37 হলো একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা সামান্তরিক ক্ষেত্র। ঠিক আছে, দেখো এখানে একটা সামান্তরিক আঁকো। সবাই একটা করে সামান্তরিক আঁকো। ধরে নিলাম এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা আঁকবো আসলে এরকম। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকবো, মাঝখানে যে কোনো এক জায়গায় মাঝখানে হওয়া লাগবে এমন কোনো কথা নেই। এই যে দেখো ত্রিভুজটার নাম দিলাম আমরা ABC, আর এখানে দিলাম D, এখানে দিলাম E। তাহলে খেয়াল করো তোমরা, ABC ত্রিভুজ, ত্রিভুজটার নাম হলো ABC। ABC ত্রিভুজের ভূমি কি? AB। ABC ত্রিভুজের ভূমি হলো এখানে AB, আর ABDE একটা সামান্তরিক ক্ষেত্র। ABD সামান্তরিকের ভূমি কোনটা? এটাও AB। তাহলে একটি ত্রিভুজ ক্ষেত্র আর একটি সামান্তরিক ক্ষেত্র, দুইটার ভূমি হলো AB, এবং দুইটাই দেখো AB এবং ED সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। এইজন্য ত্রিভুজ ক্ষেত্রটা হবে সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক। এটা আমরা এখন প্রমাণ করব, ত্রিভুজ ক্ষেত্রটা সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক। ঠিক আছে, তো বিশেষ নির্বাচন আসলে ওইটার মতোই লেখালেখি, এতক্ষণ যেটা লিখছিলাম আমরা। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ক্ষেত্র ABC ও সামান্তরিক ক্ষেত্র ABDE। ঠিক আছে, একই ভূমি, দুইটার ভূমি একই ভূমি AB এর উপর, AB এর উপর, এবং দুইটাই AB এবং ED সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, এবং একই সমান্তরাল রেখা যুগল AB ও ED এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো একটা ত্রিভুজ ক্ষেত্র ABC এবং একটি সামান্তরিক ক্ষেত্র ABDE একই ভূমি AB এর উপর এবং
এবিইডি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এবিসিটা হবে কি হাফ সামান্তরিক ক্ষেত্র ক্ষেত্র এবিডিই, এবিডিই অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। কি লেখছে? না না, এটা তো বই 37 তো 38 না, বুঝছো? আচ্ছা যেটাই হোক তোমরা বিশেষ নির্বাচন মিলে দেখবা আর কি, ঠিক আছে? ওই যে বিভিন্ন সালের বইয়ের মধ্যে একটু তারতম্য থাকতে পারে, তবে এটা তো 37, ঠিক আছে? 38 নাম্বারটা হলো দুইটাই সামান্তরিক, আর 37 নাম্বার কিন্তু একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এটার ভূমি হলো এবি, আর এবিডি সামান্তরিক, এটার ভূমিও এবি। তাহলে একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা সামান্তরিক ক্ষেত্র একই ভূমি এবি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখা যুগল এবি এবং ইডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এবিডি, ঠিক আছে? এটা সহজ একটা জ্যামিতি। দেখো অঙ্কন, অঙ্কন দেখো একটু অঙ্কনে খেয়াল করে দিকে, বিসি রেখা দেখছো, বিসি রেখাটা কিভাবে একটু হেলানো, এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল এইভাবে একটা রেখা আঁকবো, এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল একটা রেখা আঁকবো। দেখো আমি একটা স্কেল নিই, এই যে বিসি রেখাটা যেরকম ঠিক একই রকম এখানে আঁকলে সমান্তরাল হবে। তোমরা স্কেল দিয়ে অনুমান করে কি করবা, ঠিক আছে? বিসি রেখার সমান্তরাল এদিকে আমরা একটা রেখা আঁকবো, ঠিক আছে? এটা সমান্তরাল করে, এই যে বিসি রেখার সমান্তরাল করে, ঠিক আছে? এটা বিসি রেখার সমান্তরাল এ বিন্দু দিয়ে একটা রেখা আছে। তো এ বিন্দু দিয়ে যে রেখা আছে এখনো নাম দিইনি আমি, এই রেখাটা কিন্তু কাউকে সেট করে না এখনো, ঠিক আছে? এখন এটা সেট করবে কাকে? এই যে ডি বাহুকে বর্ধিত করবে, এই যে ডি বাহুটাকে সোজা, এই যে ডি বাহুকে সোজা এইদিকে বর্ধিত করে দিবা, দেখছো? ডি বাহুকে বর্ধিত করলে তখন এটা সেট করবে। তাহলে তাহলে কি বলবো? এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল, এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল এফ রেখা কি নাম দেওয়া হয়েছে এখানে, এফ, এফ রেখা কি যা ডি বাহুর বর্ধিতাংশকে এফ বিন্দুতে সেট করে, ঠিক আছে? তাহলে এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল এএফ রেখা কি, ঠিক আছে? যা কাকে সেট করছে? বিসি এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল এফ রেখা আঁকলাম, যা ডি বাহুর বর্ধিতাংশকে, যা ডি বাহুর বর্ধিতাংশকে ডি বাহুর বর্ধিতাংশকে এফ বিন্দুতে সেট করে, এফ বিন্দুতে সেট করে, ঠিক আছে? আচ্ছা তাহলে অঙ্কন শেষ। এবার দেখো প্রমাণ। আচ্ছা প্রমাণটা দেখো খুব সহজ। আচ্ছা এখানে এবি এই অংশটুকু বাদ, খেয়াল করো সবাই ভালো করে, এই অংশটুকু বাদ, ডি বাদ। তাহলে এ বি সি এফ এই ত্রিভুজটা চতুর্ভুজটা খেয়াল করো সবাই, এ বি সি এফ এই চতুর্ভুজের মধ্যে এফ সমান্তরাল বিসি, এটা আমরা বলতে পারি প্রমাণ। এইমাত্র আমরা আঁকলাম অঙ্কন অনুসারে বিসি আর সমান্তরাল এফ রেখা কি, বিসি আর এফ সমান্তরাল, এজন্য আমরা প্রথম বলতে পারি
AF সমান্তরাল BC বলা যায় AF সমান্তরাল BC কেন সমান্তরাল এটা অঙ্কন অনুসারে মাত্র আমরা আঁকলাম AF সমান্তরাল BC ঠিক আছে এটা হলো অঙ্কন অনুসারে কেউ লিখতে পারো অঙ্কন অনুসারে ঠিক আছে এত এবং এই যে ডি বাদ দিলে দেখো AB সমান্তরাল CF কারণ DE আর CF কিন্তু একই রেখা এই যে DE রেখা CF রেখা একটা রেখা এবং AB সমান্তরাল CF এটা হলো প্রদত্ত বা কল্পনা যেটা লেখো ঠিক আছে প্রদত্ত লেখা যায় এটা কিন্তু কল্পনাও লেখা যায় ঠিক আছে তাহলে দেখো ABCF চতুর্ভুজের মধ্যে AB বাহু CF বাহু সমান্তরাল এই যে AB সমান্তরাল CF আর AF সমান্তরাল BC তাহলে এই চতুর্ভুজটার মধ্যে AF সমান্তরাল BC আর AB সমান্তরাল CF তাহলে বিপরীত বাহুগুলো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারি চতুর্ভুজটাকে বলতে পারি সামান্তরিক তাহলে সুতরাং ABCF কি হলো একটি সামান্তরিক সামান্তরিক ঠিক আছে কারণ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এই কারণে আমরা ABCF কে সামান্তরিক বলতে পারি ঠিক আছে এবার খেয়াল করো সামান্তরিক এই যে AB এই যে F যদি বাদ দেই ABD কিন্তু একটা সামান্তরিক ছিল প্রথমেই ঠিক আছে এই যে ABD একটা সামান্তরিক এই যে F বাদ দিলে ABD একটা সামান্তরিক আচ্ছা খেয়াল করো তো এখানে ABD সামান্তরিকের ভূমি কোনটা ABD সামান্তরিকের ভূমি AB আবার পরে এইমাত্র যে পেলাম আমরা সামান্তরিক এই যে দেখো একটা সামান্তরিক এটা হলো ABCF তাহলে এটা এবার D বাদ দাও এই দিকটা এই দিকে D বাদ দাও তাহলে ABCF এটা একটা সামান্তরিক এই সামান্তরিকের ভূমি কোনটা AB তাহলে দেখো AB F বাদ দিলে ABD এই সামান্তরিকের ভূমি AB আর ওই দিকে যদি D বাদ দাও তাহলে ABCF এটা সামান্তরিক সামান্তরিকের ভূমি হলো এখানে AB তাহলে দুইটা সামান্তরিক পেলাম আমরা দুইটা সামান্তরিকের ভূমি হলো AB ঠিক আছে তাহলে সামান্তরিক ABD এবং সামান্তরিক ABCF উভয়ই একই ভূমি AB এর উপর ঠিক আছে তাহলে দেখো সামান্তরিক ABDE ও সামান্তরিক ABCF ঠিক আছে দুইটা সামান্তরিক পেলাম দুইটা সামান্তরিকের ভূমি কোনটা দুইটা সামান্তরিকই একই ভূমি AB এর উপর অবস্থিত সামান্তরিক ABDE ও সামান্তরিক ABCF একই ভূমি AB এর উপর AB এর উপর ঠিক আছে একই ভূমি AB এর উপর এবং দেখো AB এবং ED সরি FD বা DF যেটা বলো FDF সমান্তরাল রেখা দুটো এই রেখা দুটোর মধ্যেই অবস্থিত ঠিক আছে তাহলে সামান্তরিক ABDE ও সামান্তরিক ABCF উভয়ই একই ভূমি AB এর উপর ঠিক আছে এবং একই সমান্তরাল ওই আগের মতই আগের দুইটা জ্যামিতিতে আমরা লিখছি একই সমান্তরাল রেখা যুগল AB ও FD এর মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে দেখো ABDE সামান্তরিকের ভূমি AB আবার ABCF সামান্তরিকের ভূমিও AB এইজন্য আমরা লিখলাম সামান্তরিক ABDE ও সামান্তরিক ABCF একই ভূমি AB এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল AB এবং FD এর মধ্যে অবস্থিত তাহলে দুইটা সামান্তরিক ক্ষেত্র একটু আগে কিন্তু আমরা প্রমাণ করেছি যে দুইটা ত্রিভুজ ক্ষেত্র একই ভূমির উপর হলে এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্র দুটো সমান তাহলে এখন এটাও মনে রাখতে হবে তোমাদের দুইটা সামান্তরিক ক্ষেত্র যদি একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়
তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সামান্তরিক সামান্তরিক সুতরাং সামান্তরিক এই যে ABDE ABDE সমান সামান্তরিক ABCF ঠিক আছে, দুইটা সামান্তরিক সমান, অর্থাৎ দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান। কেন সমান হলো? কারণ দুইটা সামান্তরিক ক্ষেত্রই একই ভূমি AB এর উপর অবস্থিত। আবার দুইটা সামান্তরিক ক্ষেত্রেই AB এবং FD সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। এই জন্য সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা সমান। ঠিক আছে, এখন এদিকে একটু খেয়াল করো তোমরা, কেউ দেখা যায়। আচ্ছা, ধরো একটা সামান্তরিক যদি এমন হয়, একটা সামান্তরিক, ধরো এটা একটা সামান্তরিক, ঠিক আছে। আমি যদি সামান্তরিকের একটা কর্ণ আঁকি, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটাকে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। ঠিক আছে, তার মানে কি এই ত্রিভুজটা হবে পুরো সামান্তরিকটার অর্ধেক। দুইটা ত্রিভুজ যদি সমান হয় তাহলে যে কোনো একটা নিলে তুমি অর্ধেক পাইলা। এই জন্য ধরো এখানে যদি ABCD হয়, তাহলে ABD এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ ABD হবে কি হাফ ABCD সামান্তরিক। ঠিক আছে, অর্থাৎ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যে কোনো কর্ণ, এই কর্ণ আঁকলেও দুইটা ত্রিভুজ হবে, দুইটা ত্রিভুজ সর্বসম হবে, সমান সমান হবে। তাহলে এখানে আমি এই কর্ণটা যোগ করলাম, ফলে দুইটা ত্রিভুজ হলো। তাহলে এই ত্রিভুজটা হবে কি এই ত্রিভুজের সমান। তার মানে এই ত্রিভুজটা হবে পুরো সামান্তরিকের অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানেও আমরা এই কাজটা করব। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে ABD যে কোনো একটা আগে লিখতে পারো তোমরা, অসুবিধা নাই। আচ্ছা, এবার দেখো এই যে ত্রিভুজটা, আমাদের তো দরকার ছিল আসলে ত্রিভুজটার, এই যে ABC ত্রিভুজ, এদিকে খেয়াল করো সবাই, এই অংশটুকু বাদ, D বাদ, তাহলে ABCF, D বাদ দিলে দেখছো ABCF একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণ কি AC। ধরো এই যে এইটা মুছে দিলাম, এখানে শুধু এই যে খেয়াল করো সবাই, ABCF সামান্তরিকের কর্ণ কি AC। AC যদি কর্ণ হয় তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। তার মানে ত্রিভুজ ABCটা কি ABCF সামান্তরিকের অর্ধেক। কি বুঝতে পেরেছো সবাই? ABCF সামান্তরিকের কর্ণ হলো এখানে AC। তো সামান্তরিকের কর্ণ যদি AC হয় তাহলে ABC এই ত্রিভুজ আর এইদিকে একটা ত্রিভুজ হইছে, এই দুইটা ত্রিভুজ সমান। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ কি সমান। তাহলে তুমি যদি এই ত্রিভুজটা নাও, তাহলে ABC ত্রিভুজ হলে কি হবে, এই ত্রিভুজটা সমান যেহেতু, তাহলে ABC ত্রিভুজ হবে পুরো সামান্তরিকটার অর্ধেক। ঠিক আছে, তাহলে আমি একটু বিশেষ নির্বাচনটা মুছে দিই, অঙ্কনটাও মুছে দিলাম। খেয়াল করো, তাহলে এবার দেখো ABCF, আমি কিন্তু এই একটা মুছে রাখছি, তোমরা কিন্তু আবার মুছে দিও না। ABCF সামান্তরিকের কর্ণ কি AC। ABCF সামান্তরিকের কর্ণ AC। তো কর্ণ AC হওয়ার কারণে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC, ABCটা হবে কি ABCF, এই যে ABCF সামান্তরিকের অর্ধেক, হাফ সামান্তরিক ক্ষেত্র, হাফ সামান্তরিক লিখতে পারো বা সামান্তরিক ক্ষেত্র লিখতে পারো। হাফ সামান্তরিক কি ABCF। ঠিক আছে, তাহলে ABCটা কার সমান হলো ABCF সামান্তরিকের অর্ধেক। ঠিক আছে, এখন আমরা ওই দাগটা দিয়ে দিই আবার।
তাহলে এবিসি হলো কি হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিএফ, ত্রিভুজটা হলো সামান্তরিক এবিসিএফ এর অর্ধেক। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে লাইনটা, এই লাইনটা কি ছিল? এবিসিএফ সামান্তরিক আর এবিডি সামান্তরিক, দুইটা সমান, ঠিক আছে? সামান্তরিক এবিসিএফ এবং সামান্তরিক এবিডি দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে এবিসি ত্রিভুজ যদি সামান্তরিক এবিসিএফ এর অর্ধেক হয়, মানে এবিসিএফ এর অর্ধেক যদি হয়, তাহলে এটার অর্ধেক হবে, কারণ দুইটাই তো সমান, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হাফ সামান্তরিক ক্ষেত্র সামান্তরিক। দেখো এবিসিএফ সামান্তরিক এবিডি সামান্তরিকের সমান, তাহলে এবিসিএফ এর জায়গায় আমরা এবিডিই বলে দিতে পারি, হাফ সামান্তরিক এবিডি প্রমাণিত, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? কারণ এখানে হলো এবিডি সামান্তরিক, আচ্ছা এবিডি সামান্তরিক আর এবিসিএফ সামান্তরিক সমান, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি যদি এবিসিএফ সামান্তরিকের অর্ধেক হয়, তাহলে এবিডি সামান্তরিকেরও অর্ধেক হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবিসি সামান্তরিক এবিসিএফ এর অর্ধেক, এই কারণে আমরা বলে দিতে পারি ত্রিভুজ এবিসি হলো হাফ সামান্তরিক ক্ষেত্র এবিডি, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পড়লাম আজকে? 35, 36 এবং 37, তিনটা উপপাদ্য পড়লাম। এখন আসলে 38 নাম্বারটা পরে আবার পিথাগোরাস দুইটা একসাথে পড়া যাবে না, ঠিক আছে? 38 পরে পিথাগোরাস পড়তে গেলে একটু সময় লাগবে, কারণ পিথাগোরাসটাই একটা ক্লাস লাগবে, ঠিক আছে? এই জন্য 38টা আমরা পরে পড়বো, 38টা সহজ, কিন্তু পিথাগোরাস যে উপপাদ্যটা তোমাদের বইয়ের 39 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 39 নাম্বার উপপাদ্য পৃষ্ঠা নাম্বার 288। আগামী ক্লাসের জন্য আমরা আসবো পিথাগোরাসটাই শুরু করব, যেহেতু এটা ইম্পর্টেন্ট বেশি এবং এটা একটু বড়, এটা পুরো একটা ক্লাস লেগে যেতে পারে। এই কারণে আমরা উপপাদ্য 39 অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যটি আগে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। যদি সময় পাই তখন পিছনে 38 নম্বরে যাব, আর না হলে পরের ক্লাস 38 করব। এই জন্য 38 এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 39 পিথাগোরাস উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এটা আগামী ক্লাসে তোমরা আগে বই খাতা নিয়ে রেডি করে রাখবা, ঠিক আছে? তাহলে আজকের মতো আপাতত এখানেই শেষ। তোমরা ভালো করে এগুলো আজকেই পড়ে আজকেই লিখবা, ঠিক আছে? এটা বারবার আমি বলি, প্রত্যেকদিন বলি, কারো কমেন্টস আছে না? আচ্ছা পিথাগোরাস তোমরা অষ্টম শ্রেণীর যে পিথাগোরাস তিনটা দেওয়া আছে, ওই জায়গাটা দিলেও হবে, তবে ইউক্লিডীয় পদ্ধতি যদি বলে দেয় যে ইউক্লিডীয় পদ্ধতিতে প্রমাণ করো, তাহলে কিন্তু তোমাদের বইয়েরটাই দিতে হবে। আর কেউ যদি অষ্টম শ্রেণীর পিথাগোরাসটা দাও এমনি যদি আসে, তাহলে অষ্টম শ্রেণীর থেকে যে কোনো একটা, তিনটা প্রমাণ আছে, যে কোনো একটা দিলেই হবে। আর ইউক্লিডীয় পদ্ধতি উল্লেখ করে দিলে তখন ওইটাই দিতে হবে, এটাই দিতে হবে নবম শ্রেণী যেটা। তবে যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা নবম শ্রেণীটাই পড়বা, আর যদি নাই পারো একান্ত কেউ, তাহলে অষ্টম শ্রেণী যে কোনো একটা দিয়ে দিবা তিনটার মধ্যে, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।